গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। ছড়া দিয়ে সামনেটা একটুখানি গোবর মাটি দিয়ে লেপে দিলাম। তারপর ঘর মুছে বাইরে এসে বাইরেটাও ভালো করে মুছে নিচ্ছি। বাইরে আমাদের যে সিঁড়িটা আছে বা চাতালটা আছে সেটিকে ভালো করে মুছে নিয়েছি। আজ বৃহস্পতিবার, সময় হয়েছে 6:30। আজ উঠেছি 6:15 সময়। ভেবেছিলাম অনেকটা তাড়াতাড়ি উঠবো, তবে ওই যে রাত হয়ে যায় শুতে, আর অ্যালার্ম বাজলেও মনে হয় আরেকটু শুয়ে নিই, আরেকটু পরে উঠবো। ওই একটু একটু করতে কত বেলা যে পার হয়ে যায় সেটা বুঝতেই পারি না। যাই হোক, সেই মতন উঠেই যখনই দেখলাম যে আর হচ্ছে না, চোখ আমি খুলতে পারছি না, তবুও ভাবলাম না, আমায় উঠতে হবে। আজ বৃহস্পতিবার ও সংসারের সমস্ত কাজই কিন্তু আমায় করতে হবে। সেই মতন তাড়াতাড়ি উঠে কোনো রকমে কাজে হাত দিতেই দেখলাম বেশ ফ্রেশ ফিল করছি। ঘুম তো একেবারে যেন গায়েব হয়ে গেছে। তারপর আমি যে সমস্ত সংসারের কাজ আছে সেগুলিকে সেরে নিচ্ছি। যেমনি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে বাইরেটা ধুয়ে নিয়েছি, তারপর আমি উঠোনে ছড়া দিয়ে নিয়েছিলাম, সেটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও বা আজ বৃহস্পতিবার, ভেবেছিলাম আজ উঠানে একটু গোবর দেবো, কিন্তু সকলের মুখে মুখে শুনছি নিম্নচাপ নামবে, তাই আর সেই ভয়ে আর দিইনি। যে দিলে তো খালি খালি আবারও জলে ধুয়ে যাবে, আর পুরো রাস্তার জল আমাদের বাড়ির উপর দিয়েই পাস হয়, কারণ আমাদের বাড়ির জায়গাটা নিচু। যতটুকুতে শান বাঁধানো আছে তার বাদবাকিটুকু নিচু, আমাদের বাড়ির ওপর দিয়ে মাঠের দিকটাই পাস হয় পেছনে। সেই কারণে আর আমি গোবরটা দিইনি, ভাবলাম খালি খালি আমার খাটনিটাই বৃথা যাবে, সেই ভেবে আর করিনি। তারপর আমি কিছু জামা কাপড়ও ধুয়ে দিচ্ছি। এদিকে জামা কাপড়টাও ধুচ্ছি রীতিমতো ভয়ে ভয়ে। যদি বৃষ্টি নামে, যদি না শুকায়, তাহলে কি হবে? সেই ভেবে ভাবলাম যাই হোক, নিম্নচাপ নামলে অন্তত 2-3 দিনের বেশি ছাড়া কম কিন্তু বৃষ্টি হবে না, বেশ 1 সপ্তাহ নাগাদ হয়তো থাকতে পারে। তাই ভেবে সমস্ত জামা কাপড় আমি এখানে ধুয়ে দিচ্ছি। আগের দিন আমার ননদ এসেছিল, যেদিন এসেছিলেন তো আসার পর আমার এই শাড়িটি পরেছিল। দিদি বলছিল ধোয়া লাগবে না, যদিও বা কিছুক্ষণের জন্য পড়েছে। দিদি ভাঁজ টাজ করে দিয়ে সুন্দর করে রেখে দিয়ে গেছিলো। তবে মনের ভিতর খুঁতখুঁতানি, আমি যে কোনো জিনিস না ধুয়ে পড়তে পারি না। যতই আমার ননদ হোক, অবশ্যই জানি আমরা এরকম ননদ বৌদিরা শাড়ি ভাগাভাগি করে পরে, তবে আমার অভ্যেসই এটা যে আমি যে জিনিসটাই পরি না কেন সেটা আমি আবার ধুই। যাই হোক, সমস্ত কাজ সেরে, আমার কারেন্ট ছিল না অনেকটা টাইম, সেই মতন ঘরের কোনো পুজোর শ্যুট আমি করতে পারিনি। বাইরে তুলসী মন্দিরটায় পুজো দিচ্ছিলাম তখন কিছুটা শ্যুট আমি করেছিলাম, বা কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটাই শেয়ার করলাম। তারপর ঘরে একটুখানি ফ্ল্যাশ জ্বালিয়ে আমি আমার আসনে যে পুজোটা করেছিলাম সেখানের পুজোটা দেখালাম। তারপর এদিকে রান্না বসিয়ে দিচ্ছি। রান্না বসিয়ে দেবো, এখানে আগেই চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে নিয়ে আগে ভাতটা বসাবো। বাবার এখনও ওঠেনি, ভাবছি তাড়াতাড়ি করে কিছু কাজ আমি করে ফেলি। যেমনি সকাল থেকে কিন্তু অনেকটা কাজ আমি করেছি, ঠিক যেমন সকালের বাসি কাজ, পুজো সারতে কিন্তু অনেকটা টাইম লাগে। তারপর আবার 2 জায়গাতে পুজো, আর বৃহস্পতিবারের পুজো আমরা সকলেই জানি অনেকটা টাইম লেগে যায়। আর আমার ঠাকুরের আসনের সামনে গেলে আমার যেন অন্য কোনো ধ্যান থাকে না, মনে হয় আমি ঠাকুরের কাছে অনেকটা টাইম কাটাই, বা আমার সারাদিনও যদি আমি ঠাকুরের কাজবাজ করি তাতে আমার কষ্ট হবে না। যাই হোক, পুজো সেরে এসে সংসারের কাজে লেগেছি। যেমনি চা করে নিয়েছি, চা না খেলে আমার একেবারেই ভালো লাগে না, বা আমার যেন এনার্জি পাবো না, আমার এনার্জি ড্রিঙ্ক হচ্ছে চা। তেমনি চাটা বানিয়ে নিয়েছি, ভাবানের পাপাকে 1 কাপ দিয়ে এসেছি, সঙ্গে আমি চাটা নিয়ে নিয়েছি। 2টো বিস্কুট নিয়েছিলাম, আর তার আগে একটু জল খেয়ে নিচ্ছি। ওই যে চা খাওয়ার পর যে জল খেতে নেই,
আর যেমনি গরম পড়ছে তেমনি কিন্তু আমি জল না খেলেও থাকতে পারবো না। আর আমি রান্না করি আর জল খাই, আমি যে কাজই করি না কেন কাজ করতে করতে আমি জল খাই, প্রচুর পরিমাণে জল কিন্তু আমি খাই। আমি এদিকে চা শেষ করলাম, শেষ করার মধ্যে বাবানের পাপা বাজার থেকে নিয়ে এসেছিল রিঠা মাছ। তো রিঠা মাছটা নিয়ে এসেছিলো অনেকদিন পর পর এনেছিল, যদিও আজকে আগে যখন ওই ঘরে ছিলাম তখন একদিন এনেছিল। তবে ওই রিঠা মাছটা না সেদিন আমি ভেজে রেখেছিলাম, বিড়ালে খেয়ে গেছিলো। আগে হয়তো একটা ব্লগে আপনারা দেখবেন হয়তো, যদিও কেউ দেখে থাকেন বা দেখে থাকো, রিঠে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছটা পুরো বিড়ালে খেয়ে গেছিলো। তবে বাবানের পাপা আমাকে কোনো কিছু বলেনি, ও শুধু বলেছিল একটু সাবধানে রাখলেই হতো। তারপর আমি ওকে বলেছিলাম, প্রচণ্ড বিড়ালে উৎপাত করছিল। সেদিনও কিন্তু বৃহস্পতিবার ছিল, আমি মাছটা ভেজে স্নান করে পুজো সারতে গেছিলাম, ভেবেছিলাম স্নান পুজো সেরে আমি রান্না বসাবো। তো সেই মতন মাছটা বিড়ালে খাওয়ার পর বাবানের পাপা আমাকে কিচ্ছু বলেনি, আমি সেটা ভেবেও অবাক হয়েছিলাম, যেহেতু অনেক টাকার মাছ ছিল। তবে যাই হোক, ও বলেছিল কি আর করা যাবে, কিছু তো করার নেই, অন্য কিছু দিয়ে খেয়ে নেব। সেই মতন আজ অনেকদিন পরও মাছ নিয়ে এসেছিল, আজ সেই কথাটাই মনে পড়ছিল। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। তার আগে হলুদ শেষ হয়ে গেছিলো, একটা হলুদের প্যাকেট আনা হয়েছিল, সেটাও ঢেলে রেখেছি। মাছের মাথা নিয়ে এসেছিল, ওটা ছিল রুই মাছের মাথা। বাবানের দাদু মাছের মাথা খেতে খুব ভালোবাসে, তাই বাবানের পাপাও জানে, সেই মতন ওনার জন্য মাছের মাথাও নিয়ে এসছে। মাছের মাথা দুটিও ভেজে নিয়েছি, ভাবছি একটি মাছের মাথা দিয়ে আমি ঝিঙে আলুর তরকারি করব। যেমনি গরম পড়েছে তেমনি কিন্তু ঠান্ডা কিছু না খেলে একেবারেই নয়। সবজি মশলা জাতীয় জিনিস কিন্তু বা রিচ খাবার কিন্তু আমাদের শরীর আরও বেশি গরম করে। তবে ঝিঙেটা খুব ঠান্ডা, আমরা অনেকেই জানি ঝিঙে, লাউ, পেঁপে এই সমস্ত সবজি কিন্তু শরীর ঠান্ডা করতে সাহায্য করে। ভাবলাম আজ একটু ঝিঙে আলুর তরকারি করি। আর এত সুন্দর ফ্রেশ ঝিঙে ছিল বা এত কচি ছিল ঝিঙেগুলো, দেখেই লোভ লাগছিল। ভাবলাম ঝিঙে আলুর তরকারিটাই করে ফেলি মাছের মাথা দিয়ে। তেমনি সমস্ত সবজি আমি এখানে কেটে নিয়েছি, বা যা যা আমার উপকরণ লাগবে সমস্তটা আমি জোগাড় করে নিয়েছি। এই যে যেমনি রিঠে মাছে হচ্ছে আমার পেঁয়াজ রসুনের পেস্ট লাগবে, ওটা তো পুরো চিকেন যেরকম রান্না করে তেমনি করে রান্না করতে হবে, তাই ভাবলাম ওটা গুছিয়ে একবারে সমস্ত গুছিয়ে রান্না করে নিই। আর অনেকটাই বেলা হয়ে গেছে, বাবানকে খাইয়ে নিয়েছি আগে ডিম সিদ্ধ করে, সঙ্গে মাছ ভেজেছিলাম, মাছ ভেজে ওকে আমি কিছুটা ভাতও খাইয়ে নিয়েছি। ওদিকে দুধ বসিয়েছি ছেলের, আর এই দিকটাতে ঝিঙে আলুগুলো ভেজে নিচ্ছি। তার আগে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, শুকনো জিরে ফোড়ন দিয়ে তার ভিতর ঝিঙে আলুগুলো একটু কষিয়ে নিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়েছিলাম। তেমনি কিছুই ছিল না মশলায় ছিল জিরে, আদা আর কয়েকটা লাল লাল দেখে লঙ্কা। সে পেস্টটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম। তারপর একটা মাছের মাথা আমি এর ভিতর ভেঙে দিচ্ছি। ঝিঙে আলুর সবজিটা হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি। ভালো করে গামলাটা চারি সাইডটা মুছে আমি রাখছি, নইলে দেখতে খারাপ লাগে। আমার মা এটা আমাকে শিখিয়েছিল। সবজি নামানোর পর গামলাটা যখন থাকে না, ভাপে ভাপে যখন চারি সাইডে ওড়ে, তখন দেখতে খুব বিচ্ছিরি লাগে। এইভাবে মুছে রাখলে বেশ ফ্রেশ লাগে বা নিট অ্যান্ড ক্লিন লাগে। এদিকে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা দিয়েছিলাম। তারপর পেস্ট করে রাখা মশলা যেমনি ছিল, জিরে, আদা, কাঁচা লঙ্কা ও একটু টমেটো পেস্টও দিয়েছিলাম পরে। আমি সেটিকে কষিয়ে নিয়ে টমেটো পেস্টটা দিয়েছি, দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলা থেকে হালকা তেল ছেড়ে দিলে আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা আলুগুলিকে ভাজিনি আমি, যদিও ভেজে নিলে ভালো হতো, তবে ভাবলাম না থাক, ভাজবো না, এইভাবেই দিয়ে দিই, যেহেতু অনেকটা টাইম জাল হবে, ওটা সিদ্ধ হয়ে যাবে বা খেতে খুব একটা টেস্ট ফারাক পড়বে না আশা করছি। তারপর গরম জল ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম মাছের ঝোলে। তারপর খানিকক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি ভাত খেতে বসেছি। বাবানের পাপা খেয়ে চলে গেছে, বাবানের দাদুও সকালে খেয়ে নিয়েছে। বাবানের পাপা খেয়ে বাবানের পাপার থালাটাই রেখে গেছিল, বলেছিল এই থালাটিতে খেয়ে নিও, কিছুটা ভাত রেখে গেছিল। মাঝে মধ্যেই জানো তো আমার কিন্তু এরকম খেতে হয়, আর আমার তাতে বেশ ভাল লাগে। ও যখন ভাতটা মাখিয়ে দেয় আমি কিন্তু নেমেষেই খেয়ে নিতে পারি। ও জানে যে আমি ভাত মাখিয়ে দিলে ভালো খাই, তো সেই মতন ও ভাত মাখাচ্ছিল আর বলছিল আমি ভাতটা মাখিয়ে দিচ্ছি, কাজের ফাঁকে খেয়ে নাও। সেই মতন আমি খাচ্ছিলাম আর বেশ তৃপ্তি করেও খাচ্ছিলাম। মায়ের হাতের ভাত মাখানো আর হাজবেন্ডের হাতের ভাত মাখানো যেন সত্যি অমৃত লাগে। আমি এদিকে কিছু বাসন জমেছিল রান্নার পর, সেই বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু ঝিঙে আলুর সবজিটা দিয়েই সকলে ভাত খেয়েছি। তারপর আমি
বললামই এখানে কিছু বেসিনে বাসন জমেছিল, সেগুলিকে ধুয়ে নিচ্ছি। কিছু বাসন আমি আগেই ধুয়ে রেখেছি। আপনাদের আগে একদিন বলেছিলাম বা তোমাদের আগে একদিন বলেছিলাম যে আমি বাসনগুলো অনেক হয়ে যায় বেসিনে, যেহেতু আমার স্ল্যাব নেই সাইডে, কিছু বাসন আমি জমলেই ধুতে থাকি, তাতে অনেকটা সুবিধা হয়, আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তেমনি সমস্ত বাসন ধুয়ে নিয়ে আমি এদিকটা পুরো ক্লিন করে নিচ্ছি বেসিনটা আর কি। সার্ফ জল বা সাবান জল দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো, যখন আমি এই সংসারে এসেছিলাম নতুন বউ হয়ে, তখন কিন্তু আমি ভাবতাম আমি কোথাও বসতে গেলেও যেন আমার একটা অন্যরকম ভাব লাগতো, কারণ একেবারেই আমার নতুন একটা বাড়ি বা নতুন লোকজন, ভাবতাম ঠিক মানিয়ে নেব, ঠিক সমস্তটা গুছিয়ে নেব, কিন্তু সহজে আমি পারিনি তাদের সঙ্গে মানিয়ে নিতে। আজ হয়তো সমস্ত কিছু ঠিকঠাক আছে দেখা যাচ্ছে, তবে কতদিন থাকবে সেটাও জানি না। আর আমি যখন সংসারে প্রথম এসেছিলাম, সমস্ত কিছুতেই আমার দ্বিধাবোধ ছিল, বা সমস্ত কিছুতেই আমার বাড়ি না, আমার সংসার নয়, আমার জায়গা না, আমার কেমন যেন লাগতো, একেবারেই ভালো লাগতো না। কতক্ষণে মনে হতো যে আমি বাড়িতে যাব, কিন্তু এই সংসারটাই যে এখন আমার হয়ে দাঁড়িয়েছে সেটা ভাবতেই অবাক লাগে। এখন মনে হয় যাতেই হাত দিই সেটা আমার, আমার সংসার, আমার বাড়ি, সমস্ত কিছুতেই কোনো কিছু হলে আমি বলতাম আমার বাড়িতে দিয়ে আসো, আমি বাড়িতে যাব। তবে এটাই যে আমার বাড়ি, এটাই যে আমার কখন বাড়ি হয়ে উঠেছে বুঝতেই পারিনি। এখন পুরো অধিকার আমি খাটাই যেটা আমার বাড়ি বা আমার জিনিস বা আমার জায়গা। কিন্তু বেশ কয়েক বছর আগেও আমি বলতাম আমার বাড়িতে দিয়ে আসো, বা আমার বাড়ি নয়, এটা এটা অন্যের বাড়ি। একটা মেয়ের কিন্তু স্থায়ীভাবে কোনো বাড়ি হয় না, তবে ভেবে দেখুন একটা মেয়ে ছাড়া কোনো বাড়ি পূর্ণতা পায় না। একটা বাড়িতে যদি একটা ছেলে থাকে বা কয়েকজন ছেলে থাকে, সেই বাড়ি গোছালো থাকলেও কিছুটা হলেও অগোছালো থাকে। ঠিক যেমন কোনো হোস্টেলে গিয়ে দেখবেন, গার্লস হোস্টেলে তাদের বেডরুম বা তাদের ঘরগুলো একটু গোছালো, আর বয়েজ হোস্টেলে দেখবেন তাদের ঘরগুলো এলোমেলো, এখানে ওটা ফেলানো বা এটা ছড়ানো। তবে একটা সংসারে মেয়ে আসার পরে কিন্তু সেই সংসারটা পুরোপুরি পূর্ণতা পায়। যেমনি লক্ষ্মী ছাড়া নারায়ণ অসম্পূর্ণ, বা তেমনি নারায়ণ ছাড়া লক্ষ্মীও কিন্তু অসম্পূর্ণ, এটাও আমাদের মানতে হবে। সমস্ত কিছু মিলিয়েই ভগবান কিছু না কিছু তৈরি করেছেন। আমি এদিকে কিছু কাজ সেরে নিয়ে আমি রসুন তেল গরম করছি। এটি বাপির জন্য করছি, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য। ওনার কোমরে খুব চোট পেয়েছেন, ভাবলাম একটু রসুন তেল গরম গরম ছেঁক দিয়ে ওনাকে মালিশ করে দিই। সেই কারণে এখানে একটু রসুন তেল করে আমি ওনাকে মালিশ করে দিয়েছিলাম। রসুনটা পুরো পুড়িয়ে আমি উঠিয়ে নিয়েছিলাম, যাতে রসুনের যে এক্সট্রাক্টগুলো সেগুলো যেন মিশে যায় তেলের সঙ্গে। সেই মালিশটা করে নিয়ে এর মধ্যে দেখি আমি বেশ মেঘ করেছে, ভাবলাম এই বোধহয় বৃষ্টি নামে। তারপর গিয়ে জামা কাপড়ে হাত দিয়ে দেখলাম শুকিয়ে গেছে, তাই এক এক করে ভাঁজ করে নিচ্ছি। একবারে ভাঁজ করেই তুলছি, নইলে তোমার ঘরে নিয়ে গেলে আবার কখন ভাঁজ করব তাই ঠিক নেই। আর আমার যে বড় আলসেমি এই ভাঁজ করাটিতে, তাই সমস্ত জামা কাপড় তুলে নিচ্ছি। সঙ্গে বাবানের কিছু জামা কাপড় ছিল, সেগুলি ছোট ছোট ছিল বলে আমি আর এগুলো ভাঁজ করিনি। ভিডিওটা আজ এখানেই রাখছি, আজ তবে আসি।